কাগজের সংস্কার হলে হবে না, মগজের সংস্কার হতে হবে। এবং এই মগজের সংস্কার যদি না হয়, সেটি অতীতে কি হয়েছে, যত ভালো সংস্কারই হোক, পরবর্তী নির্বাচিত যারা হবেন, রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসবেন, সরকার গঠন করবেন, সেই মগজের সংস্কার যদি না হয়, তাহলে এই সংস্কারের ভবিষ্যৎ কি? মগজের সংস্কারের কথা বলার আগে আমি যে কথাটি তখন বলতে পারি নাই সেটুকু একটু অ্যাড করতে চাই। যেই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা নিয়ে আমরা দেশটা স্বাধীন করেছিলাম, সেই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি, যেটা চেতনার নামে যে গালিতে রূপান্তর হয়েছিল। উনি যথার্থ বলেছেন, কারণ এই 15 বছরে বঙ্গবন্ধুকে যেভাবে দলীয় অ্যাসেট বানাইছিল, এবং আজকে আমার উপলব্ধির কথা বলি, আমার স্ত্রীর কথা বলি, 26শে মার্চ 16ই ডিসেম্বরে আওয়ামী লীগের কর্মীরা যেইভাবে বঙ্গবন্ধুকে ভাষণকে বাজাতে বাজাতে সাউন্ড পলিউশন তৈরি করে মানুষের মনে কিন্তু একটা ভালো প্রতিক্রিয়া তৈরি হয় নাই। এই জিনিসটা কিন্তু আজকে তাদেরকে বুঝতে হবে। অর্থাৎ তারা চেতনাকে ব্যবহার করছে, চেতনাকে নিয়ে তারা পুঁজি করে তারা রাজনীতি করেছে। যদিও আমি মনে করি যে রাজনীতি সম্পর্কে আমি বলেছি, রাজনীতি হচ্ছে রক্তপাতহীন যুদ্ধ, কিন্তু আর যুদ্ধ হচ্ছে রক্তপাতময় রাজনীতি। আমি মনে করি যুদ্ধ হয়েছে, রক্তপাতময় রাজনীতি হয়েছে 24-এ যেটা হলো, কিংবা তার আগেও যেটা হলো। আমি যেটা বলছি যে 71-এ আপনি দেখেন সেই চেতনা আমরা তো পারি না, এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের অপ্রাপ্তি। এবং আজকের পাশাপাশি এটাও বলে যেতে চাই যে যেটা বললেন যে আজকে 90-এর পরিবর্তনের পর আমরা এরশাদ সাহেবের ইয়েতে ছিলাম, মানুষ আকাঙ্ক্ষা করেছিল 3 জোটের রূপরেখা বাস্তবায়িত হবে। হয় না, এই দায়িত্বটা কার? জনগণ হোঁচট খেয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারও কিন্তু অপেক্ষাকৃত ভালো নির্বাচন হয়েছে, কিন্তু সেটাও কিন্তু মানুষ হোঁচট খেয়েছে বিচ্যুতি কিংবা একটু হওয়ার কারণে। আমি যেটা বুঝেছি যে এই 24-এর যে গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানকে আজকে এই তারুণ্যকে, আজকে যে কথাটা বললেন যে আপনি হাসনাত আবদুল্লাহ যে কমেন্ট করেছে, আমি তার সাথে এই ভাষার সাথে গার্বেজ শব্দটার সাথে একমত না হলেও আমি কিন্তু এই জায়গায় অবশ্যই সহমত পোষণ করতে চাই। যে সংবিধানটা রচনা করা হয়েছিল, সেই সংবিধানটা, এইটা কিন্তু আমি আগেও বলেছি, আপনারা এখানে বলেছি যে সমাজতন্ত্রের কথা আছে মূলনীতির মধ্যে, এবং কাট অ্যান্ড পেস্ট করে তখন ডক্টর কামাল হোসেন যেটা করেছিল, আওয়ামী লীগ সমাজতান্ত্রিক দল, আপনি কি এখন সমাজতান্ত্রিক অর্থনীতি বাংলাদেশে প্রিভেল করে? পৃথিবীর কোথাও প্রিভেল করে? এমনকি চায়নাতেও আজকে পুঁজিবাদী অর্থনীতি হচ্ছে। সুতরাং এই সংবিধান তো এই জায়গাটা তো চরমভাবে ব্যত্যয় ঘটেছে সেই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা। আরেকটি কথা বলবো যে 71-এ আজকে যে মোদি যে স্টেটমেন্টটা দিয়েছেন, সেই স্টেটমেন্টটায় আমাদেরকে আহত করে, আমাদের রক্তক্ষরণ হয় যে হ্যাঁ, তাদের সৈন্য মারা গেছে, তারা বলবে কেন সেদিন, আমি সেদিন ছিলাম 16ই ডিসেম্বর, আমি 10ম শ্রেণীর ছাত্র হিসাবে সরহদি উদ্যানে আমি 7ই মার্চে ছিলাম, সেদিনে ছিলাম। আমি সম্মুখ যুদ্ধ করার আমার সুযোগ হয় নাই, কিন্তু আমি প্রত্যেকটা সাক্ষী হিসাবে ছিলাম। আপনার সেদিন কেন জেনারেল ওসমানীকে সেদিন রাখা হয় নাই? তাহলে তার বোঝা যায় যে এখানে ভারত যদিও আমাদের 1 কোটি লোককে আশ্রয় দিয়েছে, আমাদেরকে সহযোগিতা করেছে, কিন্তু তারা কিন্তু সেইভাবে এই করে নেয়। আরেকটি দেখেন, যার যতটুকু পাওনা তাকে দিতে হবে। বঙ্গবন্ধুকে নিয়ে, শেখ মুজিবকে নিয়ে অনেক সমালোচনা থাকতে পারে, বাকশাল করেছে, কিন্তু এই শেখ মুজিব বঙ্গবন্ধুর কারণে কিন্তু ইন্ডিয়ান আর্মি কিন্তু এই দেশ থেকে গিয়েছিল। এটা কিন্তু আজকে বুঝতে হবে আপনাদেরকে। এই স্বীকৃতিটুকু যদি আমরা না দেই, সেদিন কিন্তু ইন্ডিয়ান আর্মি যদি শেখ মুজিব না থাকতো, ইন্ডিয়ান আর্মি কিন্তু সেটা চায় না আজকে। তাই যেটা বলতেছি, বিগত 15 বছরে যে অলিগার্ক তৈরি হয়েছে, যে ক্রিপ্টোক্রেসি তৈরি হয়েছে, এর মাধ্যমে আজকে এই যে ছাত্র জনতা, বিশেষ করে আমাদের তারুণ্যের যে 3টি নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারে নাই, আমি মনে করি এই যে নির্বাচনের প্রসঙ্গটা আপনি আনলেন, সেই নির্বাচনে আমি তার সাথে একমত। অসুস্থ রাজনীতি সংস্কৃতির জন্য চিন্তা চেতনায়, মননে, মেধায়, কর্মসূচি প্রণয়নে আমাদেরকে কিন্তু প্রোঅ্যাক্টিভ হইতে হবে। বাংলাদেশি জাতীয়তাবাদ, ওই যেটা বলতেছেন জাতীয়তাবাদ লেখছে বাঙালি, আমি মনে করি অপূর্ণাঙ্গটা। আমাদের জাতীয়তাবাদ হবে বাংলাদেশি জাতীয়তাবাদ, কারণ এখানে ছোট ছোট জাতি সত্তার সমন্বয়ে আমাদের জাতি, আমরা বাংলাদেশি, এখানে বাঙালি না, বা শুধু বাঙালি এখানে থাকে না। আপনি সাবেক মন্ত্রী হিসেবে আরেকটা হাসনাত আবদুল্লাহ আরেকটা মন্তব্য আমি একটু আপনাকে মনে করতে চাই। আজকেই বলেছেন রাজনীতিবিদরা যে প্রতারণা করছে তা আমরা দেখছি, আগেও রাজনীতিবিদরা প্রতারণা করেছে, এখনো। আমি এই জায়গাটা 5 আগস্টের পরে এই জায়গাটায় সে হয়তো তার অবস্থান থেকে বলেছে রাজনীতিবিদদের দায় স্বীকার করতে হবে। আমি আজকে এটা নিঃসন্দেহে বলবো, আওয়ামী লীগ যে কাজটা করেছে তাদের তো বিচার হইতেই হবে। 1,
2 নম্বর অনুশোচনা করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে, তারপর আপনি ট্রুথ কমিশন করেন, তাদেরকে ক্ষমা করে রাজনীতি করার সুযোগ দেন। আমি রাজনীতি নিষিদ্ধের পক্ষে না। ইভেন কি আজকে আমাদের দলে জাতীয় পার্টি 90-এর যে পরিবর্তনের কথা বললেন, জাতীয় পার্টি বিগত এই সরকারকে সমর্থন করে, যারা সমর্থন করেছিল, আমরা জাতীয় পার্টির বড় অংশ সেখানে ছিলাম না, সমর্থন করছে, তাদেরকে অনুশোচনা করতে হবে, তাদেরকে ক্ষমা চাইতে হবে। ইভেন কি আজকে আমি মনে করি বিএনপির জিয়ার শাসন আমল ছাড়া বিএনপির মধ্যে ত্রুটি বিচ্যুতি আছে, অস্বীকার করার তো উপায় নাই। আজকে এই নতুন বাংলাদেশ বিনির্মাণে এই তরুণদের যে আকাঙ্ক্ষা, এই যে বৈষম্য বিরোধী আমাদের, তারা তো ওই যে দ্বিতীয় স্বাধীনতা, এটা তো তারা হয়তো আবেগে বলেছে সেকেন্ড প্রোক্লামেশন অফ রিপাবলিক, এইটা কোনো বক্তব্য হইতে পারে না। মুক্তিযুদ্ধের চেতনা একটাই, সেই চেতনার ধারাবাহিকতা হলো 24-এর চূড়ান্ত পরিণতি। এবং আমি যেটা বারবার বলছি, এরা তো আওয়ামী লীগ তো রাজনীতি করে নাই, রাজনীতিবিদদের হাতে ছিল, এরা করেছে যুদ্ধ, রক্তপাতময় রাজনীতি করেছে, যেটাকে আমরা যুদ্ধ সংজ্ঞা হিসাবে জানি। তারা সেখানে করেছে, মানুষকে মেরেছে, এবং এটা অলিগারদের মতো, ওবায়দুল কাদেরের মতো একটা বাজে লোক। আপনি সেখানে সালমান রহমান, সে উর্দিপরা আমলা, বেসামরিক আমরা মিলে একটা লুটেরা তন্ত্র তৈরি করেছিল। সেই লুটেরা তন্ত্র থেকে বেরিয়ে আসার জন্য আজকে এখানে আপনি দেখেন, আপনি এখানে আওয়ামী লীগের তো অনেক সমর্থক আছে, আওয়ামী লীগে কি ভালো লোক নেই? আজকে আমি এখানে বিশ্বাস করতে চাই যে যেটা সে বলেছে, ডক্টর ইউনূসের দায়িত্ব হবে সুনির্দিষ্ট একটি রোডম্যাপ দেওয়া। কারণ আপনি বলেছেন একটি নির্বাচনী ধারণা দিয়েছেন, এখন সেই সুনির্দিষ্ট রোডম্যাপ জাতীয় ঐক্যমতের ভিত্তিতে দিবেন, এমনভাবে দিবেন আমরা একটা ইনক্লুসিভ একটি নির্বাচন চাই, ইনক্লুসিভ সোসাইটি চাই, যেখানে সকলের অবস্থানে অবশ্যই যারা এই গণহত্যার সাথে জড়িত, যারা এই 24-এর ইয়ের সাথে জড়িত, তাদের বিচার করে, তারপর তাদের মধ্যে যারা ভালো, যাদের কোনো নাই, তাদের ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে তাদেরকে অনুশোচনা। আপনি দেখেন দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলার কাহিনী তো আমাদের সামনে আছে, যে তারা সেখানে সুযোগ দিয়েছে। এখন আপনি আসলে ব্যাপারটা কি সুযোগ দেয়ার, নাকি ওরা আসবে জনগণ সিদ্ধান্ত নেবে? জনগণ সিদ্ধান্ত নেবে, সেটাই। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের তো সেই দায়িত্ব না তাদেরকে নিয়ে আসা। এখানে আমি কথা বললাম, অনেকে বলতেছে যেটা বিএনপির বিজ্ঞের মতো বলছে, অনেকে বলছে নিষিদ্ধ করা আওয়ামী লীগকে। আজকে ছাত্রলীগের যে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক আছে, তারা অন্যায় কাজ করেছে, কিন্তু ছাত্রলীগের তো একটা ঐতিহ্য আছে। এই স্বাধীনতার পতাকা আসম আব্দুর রব তো বিশ্ববিদ্যালয়ে উঠেছে, আমি তখন দশম শ্রেণীর ছাত্র হিসাবে সেখানে ছিলাম। আজকে তারা সেখানে স্বাধীনতা ইশতেহার পাঠ করেছে। ছাত্রলীগ তো একটা গণ অভ্যুত্থানের নায়ক ছিল, এটা তো অস্বীকার করবো না। আজকের যে 24-এর ছাত্রলীগ, এই নিষিদ্ধটার যথার্থ, কারণ তারা ওই যেটা ওবায়দুল কাদের বলেছে, আমার ছাত্রলীগই যথেষ্ট। এদেরকে রাজনীতিটাকে নষ্ট করেছে শেখ হাসিনা এবং তার অলিগাররা, তার হাতে গোনা কয়েকজন, তাদের জন্য পুরো দলটাকে আজকে ইতিহাসের আজকে নিকৃষ্ট চলে গেছে। আমি শেষে এইটুকু বলবো যে এদের মধ্যে ভালো লোকদেরকে রাজনীতি করার সুযোগ দিয়ে জনগণই বিচার করবে তারা রাজনীতি করতে পারবে কি পারবে না। ধন্যবাদ। যারা অপরাধ করেছে, গণহত্যার সাথে জড়িত ছিল, যারা গত 16 বছর গুম খুনের সাথে জড়িত ছিল, অর্থ পাচারের সাথে জড়িত ছিল, তাদের বিচারের পরে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া উচিত নির্বাচনের। আপনি কি মনে করেন যে এই যে, এবং যে মন্তব্যটা আমি বললাম যে বিচারের আগে ইলেকশনের পায়তারাকারীদের জাতীয় বেঈমান ধরে নেব, যেটি 10-15 বছর লেগে যাবে তাদের বিচার করতে, সেই দলটিকে আসলে নির্বাচনে আনাটা? এখানে একটা কথা বলি, আমি এখানে অত্যন্ত বিনয়ের সাথে, শান্ত ভাইয়ের সাথে একটু ভিন্নমতটা এই জায়গায়। দেখেন 10-15 বছর তো লাগবেই। আপনি সিম্পল, আপনি ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন, ওকে ফাইন, তারা তাদের কর্মকাণ্ডই করেছেন। যারা আসামি তাদেরকে এফআইআর করেন, বিচার তো টাইম লাগবে। ইভেন কি আমি আপনার এখানেই জাহিদ সাহেব ছিলেন, আমি বলেছি যে 2024-এর ইলেকশনটাকে পুরোটা অ্যাবডো করে দেন, তারা ইলেকশনে পার্টিসিপেট করতে পারবে না। 18টা বলি না কেন, 18তে রাতে হোক দিনে হোক বিএনপি অংশগ্রহণ করেছিল। 14 ঘটনা তো আরে, আমি ধরেন 24টাকেই স্টেট অ্যাবডো করে দেখ, তাহলে 300-350 এরা অযোগ্য ঘোষিত হলো, নাম্বার 1। নাম্বার 2, যারা নাকি যেটা হয়েছে, যারা নাকি কেস হয়েছে, কিন্তু এখানে 14টা কি হবে না, 14টা যদি আনতে চান আনেন, তাহলে তো 18 পড়বে, অসুবিধা নাই। আমি তো নিজেও বলে গেছি আপনাকে, ফর কাইন্ড ইনফরমেশন, জাতীয় পার্টি যারা করেছে তাদেরকেও জবাবদিহির আওতায়। সুতরাং আপনি মনে করেন না 14 আনলে 18 বাদ যাবে, 18 গেলে তাহলে বিএনপিকে জবাবদিহি করতে হবে। আমি সেই জন্য জিনিসটাকে মিনিমাইজ করতে চাচ্ছি। আপনি 14-18 আনেন, ওয়েল এন্ড গুড, তাহলে 18 পড়বে। 18তে যারা নির্বাচন করে তাদেরকে আপডেট করতে হবে। তাহলে যদি আপনার কথায় যদি আমি ধরে নেই, আমি একটা রূপরেখা দিচ্ছি, একটা ধারণা দিচ্ছি যে 24-এর ইলেকশনটাকে যদি আমরা অ্যাপ্লো করি, আর যদি মনে করেন 14, 18, 24, ওকে 14, 18, 24-এর যে 3টা পার্লামেন্টে যারা ছিল অ্যাপ্লো করেন, নো প্রবলেম, আমার কোনো আপত্তি নাই। আমি আমার স্ট্যান্ড একটা লাইনেই, নাম্বার 1।
নাম্বার 2 হচ্ছে আজকে নাগরিক কমিটির যারা আছে, আপনি 14 করবেন আবার 24 করবেন, মাঝখানে 18টা ধরবেন না, এটা তো হয় না, এটা তো সব বিরোধিতা। আর আজকে আমি যে কথাটা বলতে চাচ্ছি যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলেন কিংবা আইন শৃঙ্খলা অবনতি বলেন, লুটের টাকা ফেরত না এনে, যেটা বিএনপির সময় জনক নেতার কিছু টাকা তো ফেরত আনছিল সিঙ্গাপুর থেকে, প্রমাণ তো আছেই, তো এটা করুক। আর এই সরকার তো 3 মাসের জন্য তো তত্ত্বাবধায়ক সরকার না, এই সরকার তো একটা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার মধ্যে দিয়ে আসছে। এবং আমি সাধুবাদ জানাতে চাই ডক্টর ইউনূসকে, উনি একটা ধারণা দিয়েছেন। আমি আমার প্রারম্ভিক বক্তব্যে বলে গেছি যে এখন একটা সুনির্দিষ্ট রোডম্যাপ দিবেন, এবং এটাও ঠিক আমি তারেক রহমানকে আজকে অনেক ম্যাচিউর নেতা মনে করি এখন, সে অনেকে, কিন্তু তৃণমূল পর্যায়ে ওনার দলের কিংবা ওনার সমর্থিত উনি কন্ট্রোল করতে পারছেন না। কয়েক হাজারকে এক্সপেল করার পরও দখলবাজি, চাঁদাবাজি, এটা তো থেমে নাই। পাবলিক বলতেছে এক স্বৈরাচার গেছে কি, আমরা কি আরেক ফ্যাসিবাদের পাল্লায় পড়তেছি কিনা। আজকে এই যে অবস্থা, এর থেকে তো জনগণ মুক্তি চায়। ক্ষমতায় যাওয়ার আগেই যদি দখলবাজি এরকম হয়ে যায়, হাট দখল হয়ে যায়, বাজার দখল হয়ে যায়, জায়গা দখল হয়ে যায়, তাহলে তো জনগণ তো এটাকে মেনে নেবে না। এটা তো বিএনপির জন্য, কারণ বিএনপি একটা বড় স্টেক হোল্ডার, নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি। পরে বলবো যে আজকে যারা এই ছাত্ররা যে তারা যেটা বলছে তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, তারা নতুন দল করতে চায়, করুক, শতফুল ফুটতে দাও। জিয়াউর রহমান যেটা করেছিলেন, যে আজকে জিয়াউর রহমানের শাসনামলটাকে আমি সবচেয়ে বাংলাদেশের একটা আইডিয়াল টাইম মনে করি, যে উনি একটা ই করেছে। যদিও জিয়ার সেই আদর্শ পরবর্তীতে ভবিষ্যতে পারবে কিনা জানি না, সেটা শান্ত ভাই বলতে পারবে, কিন্তু জিয়ার সেই আদর্শকে তারা কিন্তু বিএনপি ধারণ করে রাখতে পারে নাই। আর যেটা আপনারা দুজনেই বলার চেষ্টা করছেন, এরশাদ সাহেব তো স্বৈরাচার ছিল, আমি এখানেই বলেছি আপনার এখানে যে এরশাদ সাহেব যে স্বৈরাচার থাকে, তাহলে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের না তাদের সামনে বলছি কোন আচারে আছি আমরা। উনি যদিও বলে গেছেন যে তখন কিন্তু এইভাবে বিচার বিভাগে হস্তক্ষেপ হইতো না এরশাদের বলে। এরশাদ তার বৈধতার সংকট ছিল, কিন্তু উনি তো রিফর্ম করেছেন, উনি তো একটা স্মার্ট প্রেসিডেন্ট ছিলেন, এবং উনি স্টেটমেন্ট হিসেবে কাজ করেছেন। তারপরও যেটা সত্যি কথা, যে উনি শান্তিপূর্ণভাবে উনি 90 কিন্তু ক্ষমতা হস্তান্তর করেছেন, উনি জেলে থেকে নির্বাচন করেছেন, উনি কিন্তু পালিয়ে যান নাই। এই ইতিহাসগুলি কিন্তু জনগণকে মনে রাখতে হবে। আমি তারপরও বলেছি জাতীয় পার্টিকে জবাবদিহিতার আওতায় আনতে হবে, এবং জাতীয় পার্টিকে আজকে গ্রো করেন। 14, 18, 24, আমি শুধু 24-এর কথা বলছি, তার কথা আমি বলছি 14, 18, 24 দল করেন। কিন্তু তারপরে সুতরাং এই কথা বলে যে 15 বছর লাগবে, আমি ছাত্রদের এই কথার সাথে একমত।